তবে অন্য একটা কারণে ভয় পেলাম। এসব ডাকাত বড় নিষ্ঠুর। বেশি টাকা কড়ি বা দামি জিনিস না মিললে সেই রাগেই আমায় না খুন করে বসে। লোকগুলো ক্রুদ্ধ চাপা গলায় ক্রমাগত প্রশ্ন করছিল। তাদের ভাষাটা হিন্দি, কিন্তু সে হিন্দি ঠিক ধরতে পারছিলাম না। নমস্কার বন্ধুরা, আমি সৌরভ, আর আপনারা শুনছেন অদ্ভুত হলেও সত্যি। আজকের গল্প পর্যটক রহস্য, লেখক অজেয় রায়। গ্রাম থেকে বেরিয়ে দীপক যখন বাস রাস্তায় এসে দাঁড়ালো, তখন শেষ বিকেল। স্টপেজে ঘন্টাখানেক অপেক্ষা করেও কিন্তু বোলপুরগামী বাসের দর্শন মিলল না। দীপক অস্থির হয়ে উঠল। কি ব্যাপার? রাত নেমে গেছে, বোলপুর শহর অন্তত মাইল 5 পথ। হঠাৎ একজন সাইকেল চালিয়ে উল্টো দিক থেকে এলো। ওই গ্রামের আর একটি লোকও অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল বাস স্টপেজে। বোঝা যায় বোলপুরের দিকেই যাবে। সাইকেল আরোহী গ্রামের লোকটিকে চেঁচিয়ে বলল, কি কথা, বাসের অপেক্ষায়? দেখুন কখন আসে, আসবে কিনা তাই ঠিক নেই। গ্রামের লোকটি জিজ্ঞেস করলো, কোন রে, কি হয়েছে? সাইকেল চালক গতি কমিয়ে জবাব দিল, আগে খুব গন্ডগোল, শুনলাম রাস্তা অবরোধ করছে নানুরে, অ্যাক্সিডেন্ট করেছে বাস, ধাক্কা মেরেছে সাইকেলকে, বাস আটকে দিচ্ছে পাবলিক। বলতে বলতে সে এগিয়ে যায় স্টপেজ ছাড়িয়ে। ধর পড়ি, কষ্ট মাটি হলো, কালিও। বকবক করতে করতে গায়ের লোকটি ফিরে গেল। রীতিমতো ভাবনায় পড়ল দীপক। সত্যি আর বাস না এলে কি করবে? এই অচেনা গ্রামে সে কোথায় রাত কাটাবে? নিরুপায় হয়ে আশ্রয় চাইলে এখানে যা হোক কিছু হয়তো মিলে যাবে, কিন্তু নিজের বাড়িতে চিন্তা করবে খুব। আজই ফিরে আসবে বলে এসেছে, তার চেয়ে বরং হেঁটেই যাওয়া যাক। বেশি রাত হবার আগেই পৌঁছে যাবে বোলপুর। লম্বা হাঁটা অভ্যেস আছে তার, সঙ্গে অবশ্য টর্চ নেই বটে, তবে পিচ রাস্তা, মেঘহীন আকাশে অজস্র তারা আর ফালি চাঁদের আবছা আলোয় চলতে অসুবিধা হওয়ার কথা নয়। বাসের অপেক্ষায় আর না থেকে দীপক বোলপুরের উদ্দেশ্যে পা চালালো। কিছুক্ষণ বাদেই দীপকের মনে হলো যে সে ভুল করেছে। রাতটা ওই গ্রামে কাটিয়ে দিলেই ভালো হতো। চারপাশ কি ভীষণ নিঝুম, জনমানবহীন। পথের দুপাশে খোলা মাঠ, ধান ক্ষেত, দুধারে অনেক গ্রাম আছে বটে, কিন্তু বসতিগুলি বেশিরভাগই বাস রাস্তা থেকে তফাতে। কিছু দূরের মাঠ ঘাট গ্রাম সব রাতের আধারে মিলেমিশে একাকার হয়ে গেছে। পথের ধারে ধারে ঝাঁকড়া গাছগুলি যেন জমাট অন্ধকারের স্তূপ, কোথাও আলোর চিহ্ন নেই। নানান কীট পতঙ্গের বিদঘুটে আওয়াজে গা ছমছম করে। এই পথে ইদানিং প্রায়ই ছিনতাই ডাকাতি হচ্ছে। ঝোঁকের মাথায় হাঁটা দেওয়ার আগে মনে ছিল না দীপকের, এখন আফসোস হচ্ছে। সঙ্গে অবশ্যই টাকা কুড়ি আছে সামান্যই, তবে হাতঘড়ি আর ক্যামেরাটা মোটামুটি দামি। ওই গ্রামে একটা প্রাচীন বিশাল জমিদার বাড়ি আছে। দীপক গিয়েছিল সেই বাড়ি আর পরিবারের ইতিহাস জানতে। ভগ্নপ্রায় অট্টালিকাটির বর্তমান বাসিন্দাদের ইন্টারভিউ নিতে। কিছু ফটো তুলেছে বাড়িটার। দীপকের চলার গতি কমে। রাস্তায় প্রচুর গর্ত,
মেরামতি হয়নি বহুকাল। একবার হোঁচট খাবার পরেই সে সাবধান হয়ে যায়। এখন পা মচকালেই চিপ্তি, খুঁড়িয়ে খুঁড়িয়ে বোলপুর অবধি পৌঁছানো অসম্ভব। মাইল খানেক পেরিয়েছে দীপক। এতক্ষণ রাস্তায় একটিও লোকের দেখা মেলেনি। 3টে ট্রাক শুধু পেরিয়ে গেছে, একটা নানুরের দিকে আর 2টো উল্টো দিক থেকে। তীব্র হেডলাইট জেলে গর্জন করতে করতে দৈত্যর মতো ছুটে গেছে পাশ দিয়ে। চলতে চলতে একবার পিছনে তাকিয়ে চমকে ওঠে দীপক। একজন পিছনে হেঁটে আসছে, হাত 20-25 তফাতে, বেশ লম্বা, বড় বড় পা ফেলে এগোচ্ছে। হঠাৎ কখন দীপকের পিছু নিয়েছে খেয়াল হয়নি তো। একেবারে নিঃশব্দ চরণ, যেন হাওয়ায় ভেসে আসছে। দীপক দ্রুত চিন্তা করে, লোকটার মতলব কি? বদলোক নাকি? তককে তককে আছে, হয়তো সুযোগ মতো ঝাঁপিয়ে পড়বে। কাছে অস্ত্র আছে নিশ্চয়ই। পিছন থেকে আচমকা আক্রমণ করলে আত্মরক্ষা করা কঠিন। লোকটাকে এগিয়ে যেতে দিই। রাস্তার কিনারে সরে গিয়ে অল্প ঝুঁকে পায়ে হাত রাখে সে। তার সারা শরীর টান টান, বেগতিক বুঝলেই পাল্টা আঘাত হানবে। পিছনের লোকটি হন হন করে এসে দীপকের কাছে থেমে যায়। মৃদু গলায় প্রশ্ন করে, কি হলো? সেই আবছায়ায় পিছু নেওয়া লোকটিকে যতদূর সম্ভব খুঁটিয়ে পর্যবেক্ষণ করতে করতে দীপক জবাব দেয়, জুতোটায় লাগছে, বোধহয় কাঁকড় ঢুকেছে। লোকটি বলল, শক্ত চামড়ার জুতো বুঝি? বেশি হাঁটলে রবার সোল, ক্যাম্বিসের জুতো ভালো, এই আমার মতন। ওর কথা শুনে আর একটুক্ষণ দেখে নিয়ে লোকটি সম্বন্ধে দীপকের ধারণাটা কিন্তু পাল্টে যায়। ভয় কেটে যায়। একে তো মোটেই ছিনতাইবাজ দুষ্টু লোক মনে হচ্ছে না, বরং তারই মতো একজন ভদ্র যুবক। তারই বয়সী মনে হয়। পরনে ফুল প্যান্ট, শার্ট, পিঠে ঝোলানো হ্যাভারস্যাক জাতীয় বড়সড় একটা ব্যাগ। কথার ভঙ্গি ও স্বর মার্জিত। যদ্দূর বোঝা গেল কাটা কাটা মুখ। খানিক ভরসা পেয়ে দীপক খাড়া হয়ে সহজ সুরে বললে, বোলপুর যাব, বাসের অপেক্ষায় ছিলাম, আসছে না অনেকক্ষণ। পাবলিক নাকি বাস আটকেছে, তাই বাধ্য হয়ে হাঁটা দিয়েছি। আপনি কতদূর? আমিও বোলপুর, জানায় যুবকটি। দীপক বলল, আমার মতো বাস পাননি বুঝি? যুবকটি উত্তর দিল, না, আমি গাড়ি চড়ি না, হেঁটেই ঘুরি। হ্যাঁ, হেঁটে? কোত্থেকে আসছেন? লাভপুর। হেঁটে হেঁটে? হ্যাঁ। উরি বাস! চাপা হাসে যুবক। বোধহয় দীপকের বিস্ময় উপভোগ করে। যুবকটির পোশাক, কাঁধের ব্যাগ, চলার ধরন, কথা ইত্যাদি আচার বিচার করে একটা সম্ভাবনা চকিতে উদয় হয় দীপকের মনে। তবু নিশ্চিত হতে প্রশ্ন করে, আপনার বাড়ি বোলপুর? না। কোথায় তবে? বজবজ, দক্ষিণ 24 পরগনায়। বোলপুরে কতদিন থাকবেন? থাকবো না, আজ রাতে শুধু হল্ট করব। এইবার অনুমানটা বলেই ফেলে দীপক। আপনি কি পর্যটক? আজ্ঞে হ্যাঁ। বাহ! এই নির্জন পথে এমন সঙ্গী পেলে খাসা হয়। দীপক যুবককে বলল, চলুন একসঙ্গে যাওয়া যাক তবে গল্প করতে করতে। আপত্তি নেই তো? না না, চলুন যাই, খুব ভালো লাগবে। যুবকের কণ্ঠে
খুশির ছোঁয়া। দু এক কদম হেঁটেই দীপক বলল, আমি কিন্তু আপনার স্পিডে চলতে পারবো না। জুতোটা বাগড়া দিচ্ছে। এবার ভনিতা নয়, সত্যি কথাই জানিয়েছিল দীপক। ঠিক আছে, আমি আপনার স্পিডেই হাঁটছি। যুবক সানন্দে রাজি। হালকা মনে চলতে চলতে দীপক প্রশ্ন করল, আপনি কত দেশ ঘুরেছেন? অনেক, ইন্ডিয়ার সব রাজ্য। তাছাড়া গেছি শ্রীলঙ্কা, আফ্রিকা। তা সমুদ্র পেরোলেন কি পায়ে হেঁটে? না না, জল পেরিয়েছি জাহাজে, নৌকায়, তবে ডাঙায় গাড়ি চড়িনি এ পর্যন্ত। পায়ে হেঁটেই ঘুরেছি। আপনার নামটা? আগে মানিকলাল মণ্ডল। নামটা দীপকের অচেনা। তা হতেই পারে। দীপক জানে এ জগতে কত বিচিত্র শখ, কত বিচিত্র পেশা, কত বিচিত্র গুণ আছে। তাদের কজনেরই বা নাম প্রচার হয় তেমন। অন্যেরা জানতেই পারে না তাদের গুণ, তাদের বিচিত্র সব পেশা বা নেশা। জানতে পারে যদি তাদের নিয়ে প্রচার হয় খবরের কাগজে, পত্রপত্রিকায়, রেডিওতে কিংবা টিভিতে, তখন তাদের নাম ছড়ায়। কিন্তু বিচিত্র মানুষগুলির কজনের আর সে সৌভাগ্য ঘটে? হয়তো সারা জীবনই তারা অখ্যাত থেকে যায়। কখনো কখনো মৃত্যুর পরে তাদের কারো কারো বিষয়ে প্রচার হয় বটে, তখন তাদের নিয়ে হইচইও হয়। দীপক হাত জোড় করে বলে, নমস্কার, আমি দীপক রায়, বোলপুর শহর থেকে পাবলিশড বঙ্গবার্তা নামে সাপ্তাহিক পত্রিকার একজন রিপোর্টার। ও, রিপোর্টার? মানিকলাল উৎসুক ভাব দেখায়। দীপক জানতে চায়, আপনি কতদিন ধরে ঘুরছেন? তা 6-7 বছর। বিএ পরীক্ষা দিয়ে একা একা পায়ে হেঁটে মাস 2 ঘুরে বেরিয়েছিলাম। তখনই নেশাটা ধরে। তারপর থেকে লম্বা লম্বা পাড়ি দিচ্ছি বারবার। তা অনেক রকম অভিজ্ঞতা হয়েছে নিশ্চয়ই? তা হয়েছে বই কি। ঝট করে দীপকের মাথায় একটা আইডিয়া খেলে। পর্যটক মানিকলালের অভিজ্ঞতার ঝুড়িটা যদি সত্যি সত্যি চমকপ্রদ হয়, তাহলে বঙ্গবার্তায় ছাপা যায় ধারাবাহিকভাবে। কিছুদিন ধরে বঙ্গবার্তার সম্পাদক দীপককে খোঁচাচ্ছেন নতুন ধরনের কোনো ইন্টারেস্টিং স্টোরির জন্য। দেখা যাক। দীপক জিজ্ঞেস করলো, তা আপনার ইন্টারেস্টিং অভিজ্ঞতা শোনাবেন একটা? মানিকলাল একটুক্ষণ চুপ, বুঝি স্মৃতি হাতড়ায়। তারপর শুরু করে, বছর চারেক আগের কথা। গ্রীষ্মকাল, এই দুপুরবেলা মধ্যপ্রদেশে একটা জঙ্গলের ধার ঘেঁষে চলেছি। একেবারে নিরালা পথ। হঠাৎ যেন মাটি ফুঁড়ে উঠে 4টে লোক আমায় ঘিরে ধরল। বাপ রে, কি চেহারা তাদের! ইয়া লম্বা চওড়া, ইয়া মোচার কালপাট্টা। বাবরি চুলের ওপরও কারো টুপি, কারো পাগড়ি। ফুল প্যান্ট শার্ট পরা দুজনের গায়ে শার্টের ওপর হাত কাটা জ্যাকেট। সবারই পায়ে বুট জুতো। সবচেয়ে পিলে চমকানো ব্যাপার হলো, প্রত্যেকের হাতে বন্দুক আর বুকে ঝুলছে কার্তুজের মালা। হিংস্র চোখগুলি যেন জ্বলছে। বুঝলাম যে ডাকাতের পাল্লায় পড়েছি। ওই বনে ডাকাতের আস্তানা আছে শুনেছিলাম। তা আমার থেকে নেবার মতো আর আছে কি? পকেটে তো মাত্র গোটা 10 টাকা সম্বল। বেশি টাকা কড়ি নিয়ে আমি ঘুরি না কখনো। যেখানে যাই নিজের পরিচয় দিই, আতিথ্য ভিক্ষা করি।
আমার ভ্রমণের অভিজ্ঞতা শোনাই, তাতে খুশি হয়ে যেখানে যেমন খেতে দেয়, শুতে দেয়, মানে ফ্রিতে, তাতেই সন্তুষ্ট। কোথাও দারুণ খানাপিনা বিছানা জোটে, কোথাও হরি মটর খেয়ে মেঝেতে গড়িয়ে পড়ি চাদর বা কম্বল মুড়ি দিয়ে, কোথাও লোকে 2-4 টাকা চাঁদা তুলে দেয় পথ খরচা হিসেবে। সেই রকমই 10টা টাকা ছিল সঙ্গে। ক্যামেরা বা কোনো দামি জিনিস রাখি না কাছে। রিস্ট ওয়াচটাও নেহাতি কম দামি। আর এই ব্যাগে থাকে অতি সাধারণ গামছা, চাদর, কম্বল ইত্যাদি তুচ্ছ কটা জিনিস। এসব নিলে ডাকাতদের খাটুনি পোষাবে না, আমারও তেমন গায়ে লাগবে না। তবে অন্য একটা কারণে ভয় পেলাম। এসব ডাকাত বড় নিষ্ঠুর। বেশি টাকা কড়ি বা দামি জিনিস না মিললে সেই রাগেই আমায় না খুন করে বসে। লোকগুলো ক্রুদ্ধ চাপা গলায় ক্রমাগত প্রশ্ন করছে। তাদের ভাষাটা হিন্দি, কিন্তু সে হিন্দি ঠিক ধরতে পারছিলাম না। অনেক কষ্টে বুঝলাম যে জিজ্ঞেস করছে আমি কে, কোথায় যাচ্ছি, কি উদ্দেশ্য এইসব। দেশ থেকে বেরোনোর সময় আমার একটা ফটোশুদ্ধ পরিচয়পত্র নিয়েছিলাম পুলিশের থেকে, সেটা সব সময় রাখি। আর একটা খাতা থাকে সঙ্গে। যেখানেই যাই সেখানকার কোনো মাতব্বর লোক, উঁচু দরের সরকারি কর্মচারী বা পঞ্চায়েত প্রধানের কাছ থেকে 2-1 ছত্র লিখিয়ে নি খাতাটায়, তার সিল লাগিয়ে, যাতে প্রমাণ থাকে আমি ওইসব জায়গায় সত্যিই গিয়েছি। ব্যাগ থেকে আইডেন্টিটি কার্ড আর খাতাখানা বের করে ডাকাতদের হাতে দিলাম। তারা আমার ছবি মেলাল। গম্ভীর বদনে খাতাটা উল্টে পাল্টে দেখল। ভাব দেখে মনে হলো না যে তারা পড়তে জানে না। খাতায় নানা ভাষায় লেখা, তবে হিন্দি আর ইংরাজিতেই বেশি। এরপর এক ডাকাত খপ করে পেছন থেকে আমার কাঁধ শক্ত করে চেপে ধরল। অন্যরা মোটা কাপড় দিয়ে আমার চোখ বাঁধল, দড়ি দিয়ে হাত পা বাঁধল। তারপর হ্যাঁচকা টানে আমায় মাটি থেকে শটান তুলে কাঁধে ফেলল। একজন আমার পায়ের দিকে, আরেকজন আমার মাথার দিকে বই নিয়ে হন হন করে হাঁটা দিল। অমনি অনেকক্ষণ চলে এক জায়গায় আমায় নামালো, দাঁড় করিয়ে চোখ খুলে দিল। চারপাশে চেয়ে আমি অবাক। বনের ভেতর খানিকটা ফাঁকা জায়গা, সেখানে 5টা তাঁবু পড়েছে। অন্তত 50 লোক রয়েছে সেখানে, বেশিরভাগই পুরুষ। তবে 3-4 জন এই 25-30 বয়সের মেয়েকেও দেখলাম। দুটো ছোট ছোট ছেলে মেয়ে খেলছে, বৃদ্ধ বৃদ্ধা কেউ নেই। পুরুষগুলির চেহারা সাংঘাতিক। অনেকের পিঠেই বন্দুক ঝুলছে, কিছু গরু ভেড়াও রয়েছে চারপাশে। পা খুলে দিয়ে 4 ডাকাত আমায় হিড় হিড় করে টেনে নিয়ে গেল এক জবরদস্ত দেখতে মাঝ বয়সী লোকের সামনে। মনে হলো সে সর্দার। একটা পাথরের ওপর বসেছিল সে। দলের লোকদের কাছে আমার কথা শুনে সর্দার লালচে চোখে আমার অপাদ মস্তক নজর করে আমার আইডেন্টিটি কার্ড আর খাতাখানা খুঁটিয়ে দেখল। মনে হলো ওটি পড়তে পারে। এরপর সে আমায় এক গাদা প্রশ্ন করলো কর্কশ মোটা গলায়। কোথায় বাড়ি, কেন এসেছি এই তল্লাটে, এইসব। ওরা আমায় পুলিশের গুপ্তচর ঠাউরেছিল। যা হোক, আমার জবাবে সন্তুষ্ট হয়ে সর্দারের মুখ প্রসন্ন হলো। সে গোঁফ মোচড়াতে মোচড়াতে तारीफ জানালো। हाँ, तुम्हारा बाप तो सच्चा मालूम होता। सिर्फ पैदल से देश घूमना अजीब शौक। ठीक है,
हाँ जी हाँ, थोड़ा आराम कर लो। এরপর ডাকাতদের কাছে যা তীর্থ জুটলো না, দারুণ। রাতে খেতে দিল গরম গরম চাপাটি, ডাল, সবজি, দুধ। ঘিরে বসে অনেকে আমার দেশ ভ্রমণের গল্প শুনল। সর্দারের আগ্রহটাই ছিল বেশি। মাটিতে খোলা আকাশের নিচেই বেশিরভাগ লোক চাদর পেতে শুয়ে পড়ল। আমিও তেমনি ঘুমালাম। পরদিন সকালে চোখ বেঁধে কাঁধে তুলে বয়ে নিয়ে ওরা আমায় আবার রেখে এলো বনের বাইরে। বিদায় নেবার আগে সর্দার আমায় সাবধান করে দিল, খবরদার যেন পুলিশকে এই গোপন ডেরার হদিশ না দিই। বেইমানি করলে তার লোক যেখানেই থাকি গিয়ে আমায় খতম করে আসবে। ওই পথে অবশ্য আর যাওয়া হয়নি। মানিকলালের গল্প শেষ হয়। বাহ, গ্র্যান্ড! দীপক মুগ্ধ। এরকম গল্প কয়েকটা ছাপালে বঙ্গবার্তার কাটতি বাড়বে, মানিকলালও বিখ্যাত হয়ে যাবে। সে জিজ্ঞেস করলো, এরকম অভিজ্ঞতা আরো হয়েছে? তা হয়েছে। লিখে ফেলুন। তা লিখেছি কিছু, এক খাতা ভর্তি। তবে আরো ঢের আছে এমনি ঘটনা। সেগুলিও লিখে ফেলুন। ইচ্ছে তো হয়, হচ্ছে না। কেন? সুস্থির হয়ে বসতেই পারি না যে। কেন? এই ঘোড়ার নেশায়। পিছনে অনেক দূরে একটা গাড়ির জ্বলন্ত হেডলাইট দেখা যায়। দীপক নজর করে বলে, বাস মনে হচ্ছে। যদি প্যাসেঞ্জার নেয় আমি উঠে পড়ব, পায়ে লাগছে। আর হেঁটে পৌঁছাতে বড্ড দেরি হবে। বাড়িতে ভাববে। কিছু মনে করবেন না, এই গ্রামটার মুখে একটু দাঁড়াই, এটাই স্টপেজ। ঠিক আছে, চলে যান বাসে। আমার ধর্ম তো হন্টন। মানিকলালের সরস কণ্ঠ শুনে দীপক নিশ্চিন্ত হয় যে ও কিছু মনে করবে না ফেলে গেলে। বাস রাস্তার খানিক তফাতে মস্ত গ্রামটা তখন একেবারে নিঝুম, অন্ধকারে ল্যাপা। রাস্তার গায়ে একটা ছোট্ট চায়ের দোকান। তার ঝাঁপ পড়ে গেছে বটে, কিন্তু ভিতরে মিটমিটে আলো দেখা যাচ্ছে দরমার ফাঁক দিয়ে। হয় দোকানি একাই কোনো কাজ করছে, অথবা তাসের আসর বসেছে। দীপক চটপট কাজের কথা সারে। মানিকলালকে জিজ্ঞেস করে, আচ্ছা, যেটুকু লিখেছেন সেই খাতাটা কোথায়? বোলপুর শহরে আছে। বোলপুরে? হ্যাঁ, ওই মডার্ন প্রেসে, রেল ব্রিজের কাছে। লেখাগুলি বই করে ছাপালে কেমন খরচা লাগবে হিসাব করতে গিয়েছিলাম, আর ফেরত নেওয়া হয়নি। তা লেখাটা দিন না আমায়, বঙ্গবার্তায় ছাপাবো কয়েক সংখ্যায়। তারপর বই করতে পারেন। কি রাজি আছেন? পত্রিকায় ছাপা হবে? এ তো খুব ভালো কথা। অনেকে পড়বে, জানবে আমার এক্সপিরিয়েন্স। তাই তো ইচ্ছে। চেনাশোনা তো নেই, ভাবতাম কে বা ছাপবে। আপনি অফার করছেন, এ তো আমার সৌভাগ্য। মানিকলাল রীতিমতো উৎফুল্ল। বুদ্ধিটা লেগেছে। তাই মহা খুশি দীপকও। বলল, তাহলে কাল প্রেস থেকে খাতাটা নিয়ে নিন। আপনি কোথায় উঠেছেন? যাবক্ষণ দেখা করতে, তখন নেব লেখাটা। মানিকলাল বিব্রতভাবে বলল, সরি, বলেছি তো কাল খুব ভোরে বোলপুর ছাড়ছি, খাতা নেবার সময় পাবো না। ও খাতা আপনি মডার্ন প্রেস থেকে নিয়ে নেবেন। আমায় দেবে কেন? দেবে দেবে, আমার নাম করে চাইলেই দেবে। পড়ে দেখুন, পছন্দ হলে ছাপুন, সত্যিই কৃতজ্ঞ হব। বাসটা কাছে এসে গেছে। দীপক হাত তুলল
বাস থামাতে। হেডলাইটের আলোয় মানিকলালকেও ভালো করে দেখে নিল। তারপর মরিয়া হয়ে জিজ্ঞেস করলো, রাতে থাকছেন কোথায়? ঠিক নেই, আমার ভরসা করবেন না। হুড়মুড় করে বাসটা থামল। কন্ডাক্টর চেঁচালো, হ্যাঁ, বর্বর বর্বর। বাসের পাদানিতে উঠে দীপক ফের কথা কইবার চেষ্টায় ঝুঁকে দেখে যে মানিকলাল হন হন করে এগোচ্ছে। সে একবারও মুখ ঘোরায় না বাসের দিকে। চলন্ত বাসের সিটে বসে দীপক বেজায় ধন্দে পড়ে। মানিকলাল যেন জোর করে এড়িয়ে গেল তাকে। খাতাটার ব্যাপারে যেন কি রহস্য লুকিয়ে আছে। ওর রাতের আস্তানা জানাতে এত আপত্তি কিসের? আর মোটে দেখা করতে চাইছে নাই বা কেন? পরদিন সকালে মডার্ন প্রেস খুলতেই দীপক হাজির। ছাপাখানার মালিক দীপকের পূর্ব পরিচিত। মানিকলালের খাতা চাইতেই প্রেস মালিক রেগে বললেন, নিয়ে যান মশাই খাতা, 2 বছর হলো দিয়ে গেছে, আর পাত্তই নেই। আচ্ছা লোক, এরপর হারিয়ে যাবে। একটা আলাদা কাগজে বই ছাপার খরচ এস্টিমেট করে রেখেছি, খাতার ভেতর আছে, দিয়ে দেবেন তাকে। তবে বলবেন যে এই 2 বছরে আরো 15% মতো খরচ বেড়ে গেছে। মানিকলালের খাতাখানা নিয়ে বিকেলবেলা দীপক বঙ্গবার্তা অফিসে হাজির হলো। বঙ্গবার্তার সম্পাদক কুঞ্জবিহারী মাইতি তখন নিজের কুঠুরিতে বসে প্রুফ দেখছিলেন। দীপক কামরায় ঢুকতেই আর চোখে চেয়ে নিজের কাজে মন দিলেন। দীপক সামনে চেয়ারে বসে একবার গলা খাঁকড়ে দিয়ে কথাটা শুরু করল, একটা খাতা পেয়েছি, একজন বাঙালি পর্যটকের ভ্রমণ বৃত্তান্ত। পায়ে হেঁটে ঘুরেছে গোটা ইন্ডিয়া, আফ্রিকা, সিলনেও গেছে। দারুণ সব অভিজ্ঞতা। বঙ্গবার্তায় ছাপালে বেশ হয়, তারও খুব ইচ্ছে ছাপানো। লেকিন কে? প্রুফ থেকে নজর না তুলেই প্রশ্ন করলেন সম্পাদক। মানে কেস থোড়া গড়বড় লাগতা। কেন? একইভাবে বললেন কুঞ্জবিহারী। দীপক বলল, মানে লেখাগুলো সত্যি এক্সপিরিয়েন্স না বানানো গপ্প? মানে পর্যটকটি স্বয়ং আসল না মেকি? বড্ড অল্পক্ষণের আলাপে ঠিক যাচাই করার সুযোগ পাইনি। শেষে কেমন এড়িয়ে গেল। ওর পরিচয়পত্র দেখালো না, বোলপুরের ঠিকানাও চেপে গেল। যদিও লেখাটা ছাপাতে খুব আগ্রহ। কি নাম পর্যটকটির? মুখ তুলে ভুরু কুচকে জানতে চান সম্পাদক। আগে মানিকলাল মণ্ডল, বাড়ি বজবজ। মানিকলাল মণ্ডল? আগে হ্যাঁ। কুঞ্জবিহারী খাঁড়া হয়ে বসেন। তার ছাঁটা গোঁফ ফুলে উঠেছে, মুখ থমথমে। উত্তেজিত কণ্ঠে বললেন, ওর সঙ্গে কবে দেখা হয়েছিল? কাল সন্ধ্যায়, মানে তখন প্রায় রাত হয়ে গেছে। কথা হলো? হ্যাঁ। দেখতে কেমন? কুঞ্জবিহারীর হাবে ভাবে এক গোপন রহস্যের আঁচ পায় দীপক। বলে, বেশ লম্বা, আমার চেয়েও। চিপচিপে, রং ফর্সা, বয়স বছর 30, মুখ কাটা কাটা সুশ্রী, চোখা নাক, শার্ট প্যান্ট পরেছিল। কুঞ্জবিহারী গোল গোল রক্তাভ চোখে একটুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে ঘড়ঘড়ে গলায় বললেন, মানিকলাল মণ্ডল মেকি নয়,
সাচ্চা পর্যটক। ও বছর 2 আগে একবার বঙ্গবার্তা অফিসে এসেছিল। আমি নিজের চোখে ওর পরিচয়পত্র এবং নানা দেশ ঘোরার রেকর্ড দেখেছি। কিন্তু কুঞ্জবিহারী চেয়ার ছেড়ে লাফিয়ে উঠে পাশের তাকে রাখা পুরনো বঙ্গবার্তার বাঁধানো ফাইল একটার পর একটা টেবিলে নামিয়ে পাতা উল্টিয়ে কি জানি খুঁজতে খুঁজতে হঠাৎ গর্জন ছাড়লেন। এই দেখো। একটা খোলা পাতা তিনি এগিয়ে দেন দীপকের সামনে। দীপক পড়ল প্রায় 2 বছর আগেকার বঙ্গবার্তার 2য় পৃষ্ঠায় একটা নিউজের হেডলাইন, দুর্ঘটনায় পর্যটক মৃত। এরপর 5-6 লাইন। সংবাদটির সারমর্ম হচ্ছে, গত বুধবার দুপুরে ঝড় বৃষ্টির পর দুর্গাপুরের কাছাকাছি পিচ রাস্তার ধারে ফাঁকা মাঠে তরুণ বাঙালি পর্যটক মানিকলাল মণ্ডলের মৃতদেহ পাওয়া যায়। ঝলসানো দেহ দেখে মনে হয় যে বজ্রপাতে মৃত্যু ঘটেছে। তিনি পায়ে হেঁটে বহু দেশ ভ্রমণ করেছিলেন। আপাতত বোলপুর থেকে বর্ধমান যাচ্ছিলেন। খবরটা পড়ে দীপক খানিকক্ষণ থ হয়ে থেকে বলল, এই নিউজটা তো আমি আগে দেখিনি। হ্যাঁ, কারণ তখন তুমি ছুটিতে ছিলে, দিল্লি গেছিলে বেড়াতে, জানালেন কুঞ্জবিহারী। তারপর তিনি বার কয়েক চোখ পিটপিট করে নির্বিকার কণ্ঠে প্রশ্ন করলেন, বলছো ওর ভ্রমণ কাহিনীগুলি বেশ ইন্টারেস্টিং? দীপক কেমন ঘোরের মধ্যে ঘাড় নাড়ে। হ্যাঁ, সম্পাদক বললেন, গুড, তাহলে ছাপা যাবে। ওর বাড়ির একটা পারমিশন দরকার, সে আনিয়ে নেব। আমার কাছে ওর ঠিকানা আছে, তুমি লেখাগুলো এডিট করে দিও। বেচারি একান্ত ইচ্ছাটা পূরণ হোক। কেমন লাগলো বন্ধুরা আজকের এই গল্পটি? ভালো লাগলে একটি লাইক করুন আর শেয়ার করুন সকলের সাথে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন, কারণ এইরকম গল্প নিয়ে আমি হাজির থাকছি প্রতি শনিবার ঠিক দুপুর 1টায় এই চ্যানেলে। তাহলে বেল আইকনটিও টিপে দিন, তাহলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতো নমস্কার।